আপনি এখনো রেগে আছেন আমার উপর? আজ সারাদিন ফোন ধরলেন না কেন? একটা ফোনও তো করলেন না। আরহামের শান্ত জবাব। তুমি ফোন করেছিলে সারাদিন? আমি সকালেও ফোন করেছি, এখনো কতবার ট্রাই করলাম, তুলছিলেন না কেন? তোমার উচিত ছিল সারাদিন ফোন করার। যতক্ষণ না ফোন তুলবো ততক্ষণ পর্যন্ত করা উচিত ছিল। ইরা হেসে বলে। বাচ্চাদের মতো আবদার করছেন আপনি। সারাদিন ব্যস্ত থাকায় এতবার করা হয়নি। হুম, ঠিক আছে, আগে বাইরে এসো। আরহামের কথার অর্থ বুঝতে না পেরে বলল। মানে? কোথায় যাব? বাড়ির বাইরে আসো, আমি অপেক্ষা করছি। ইরা অবাক হয়ে বলল। মানে? আপনি কোথায়? আমাদের বাসার সামনে? মানিকগঞ্জ এসছেন আপনি? আরহাম মুখে চসূচক শব্দ করে বলল। বাইরে আসতে বলেছে, জলদি আসো। ইরা ফোনটা রেখে দিয়ে মাথায় ওড়নাটা পেঁচিয়ে দৌড়ে বাইরে চলে গেল। ওর মা আর ভাই রুমের ভেতরে থাকায় বুঝতে পারেনি যে ও বাইরে যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে গেটের বাইরে গিয়ে দাঁড়াতেই দেখে আরহাম তার গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে। ইরার যেন বিশ্বাসই হচ্ছে না। গোল গোল চোখ করে তাকিয়ে আছে। আরহাম হুকুম করে বলল। কাছে আসো। ইরা নড়ছে না। আরহাম ওর হাতটাকে ধরে টেনে সামনে নিয়ে আসলো। ভ্রু কুঁচকে বলল। কথা বলে কানে যায় না? আমি এখানে আসতে বলেছি, তুমি দাঁড়িয়ে থাকো কেন? ইরা রোবটের মতো উত্তর দেয়। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরহাম হেসে ইরার চুলগুলো কপাল থেকে সরিয়ে দিল। গালে হাত রেখে স্লাইড করতে করতে বলল। মিস করছিলাম। তাই বলে এত দূর চলে আসলেন? আরহাম ইরার কানের কাছে মুখ নিয়ে বলল। তোমার জন্য সব জায়গা দিয়ে যেতে রাজি আছি ইরাবতী। আরহাম ইরার কানের কাছে ফিসফিসিয়ে কথা বলে। ইরার শরীরে রন্ধে রন্ধে শিহরণ বয়ে যাচ্ছে। মৃদু ও কাঁপুনি উঠে শরীরে, লোমকূপ দাঁড়িয়ে উঠেছে নিমিষে। কথাটুকু বলেই আরহাম সরে আসে কানের কাছ থেকে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে আছে তার ইরাবতীর দিকে। ইরাও অমায়িক দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। মনে মনে ভাবছে, মানুষটা সত্যিই অন্যরকম। আরও ঠিকই বলেছিল, আরহামকে যে চিনে জানে সেই বুঝতে পারবে ও কেমন মানুষ। ভীষণ কেয়ারিং একটা ছেলে। এখন যে কিনা ইরার সবকিছু হয়ে দাঁড়িয়েছে। তার কাছে থাকতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। ওর তো বিশ্বাসই হয় না মাঝে মাঝে যে সে আরহামও তাকে এতটা ভালোবাসে। এই মানুষটা তার জীবনে একজন প্রিয় পুরুষ হয়ে দাঁড়িয়েছে, যার প্রতিটা কাজই বক্ষ জুড়ে শীতলতা বইয়ে দেয়। তাকে পাওয়ার এই সুখটা কি শোইবে কপালে? কারো নজরে পড়বে না তো তাদের সুন্দর এই ভালোবাসাময় সম্পর্কটাতে? ওদের দুজনের তাকিয়ে থাকার মাঝে আকাশ ফেটে গর্জে উঠল মেঘ। ছোট ছোট মেঘবিন্দু এসে ছুঁয়ে দিল দুজন প্রেমিক যুগলকে। আজ সারাদিনই এমন ছিল। একবার থামে তো আবার শুরু হয়ে যায় মেঘমামার কারসাজি। বৃষ্টির ফোঁটা পড়তেই দেখে আরহাম ইরাকে টেনে কাছে নিয়ে আসে। বক্ষপিঞ্জরে প্রেমিকার মাথা লাগিয়ে নিজের গায়ে জড়ানো কোটটা ধরে উঁচু করে তার মাথায় ধরে অবাধ্য বৃষ্টিকণা থেকে বাঁচাতে। যেন তার সকল প্রচেষ্টা তার শখের নারীটিকে বৃষ্টির হাত থেকে বাঁচানো। ইরা নির্বাক। আরহামের প্রশস্ত বুকের সাথে লেপ্টে আছে সে। হৃদযন্ত্রে ধুকধুক করা আওয়াজও শোনা যাচ্ছে। বুক থেকেই মাথা তুলে তাকালো তার দিকে। সে যেন শুধু ইরাকে বৃষ্টির কবল থেকে বাঁচাতে চাইছে। হঠাৎই গাড়ির দরজাটা খুলে দিল আরহাম। ইরাকে ভেতরে ঢোকার নির্দেশ দিয়ে বলল। গাড়িতে বসো, তাড়াতাড়ি ভিজে যাবে। এরা আরহামের কথা মতো গাড়িতে উঠে বসলো। আরহামও ঘুরে এসে ড্রাইভিং সিটে বসে পড়ল। এইটুকু বৃষ্টিতেই যেন অর্ধভেজা হয়ে গেছে আরহাম। তবে ইরাকে ভিজতে দেয়নি সে। গাড়িতে উঠে ইরার ওড়নাটা একটা টান দিল। ইরা ভয়ে ওড়নাটা চেপে ধরে। আরহাম ভ্রু কুঞ্চিত করে বলে। কি হয়েছে? এমন করছে কেন? তোমার ওড়না নিয়ে যাচ্ছে না, অলরেডি আছে আমার কাছে। মাথা ভিজে গেছে, তে মুছতে নিচ্ছে। ইরা কথা না বাড়িয়ে গায়ে পর্যাপ্ত ওড়না রেখে বাকিটা আরহামের দিকে এগিয়ে দিল। আরহাম সেটাকে নিয়ে চুলগুলো ভালো করে মুছে নিল। ইরা আমতা আমতা করে বলল। আমার মনে হয় এবার আপনার চলে যাওয়া উচিত। এটা গ্রাম, একবার কেউ দেখে নিলে তিল থেকে তাল করে দেবে। এখন বৃষ্টি আবহাওয়ার জন্য মানুষ নেই, কিন্তু কেউ দেখলে ভেজাল করে ছাড়বে। আরহাম গা ছাড়া ভাবে উত্তর দিল। তো তোমার আরহাম কি কাউকে ভয় পায় নাকি? আশ্চর্য, আমার সাথে থেকেও তুমি এত ভয় পাচ্ছ কেন? কেউ দেখলে বিয়ে করে দিবে এজন্য? তাহলে চিন্তা নেই, আসুক আজকেও। এমনিও আমাকে তো বিয়েটা করতেই হবে। আর কতকাল একা থাকবো? সামনে আবার শীত আসছে। আরহামের লাগামহীন কথায় ভ্রু কুঁচকে তাকালো তার দিকে। মেকি রাগ দেখিয়ে বলল। কি সব বলছেন আপনি? আমি এমন কিছু বলেছি নাকি? আমি বলছি আপনার এখন চলে যাওয়া উচিত। মা যদি বুঝতে পারে আমি ঘরে নেই তাহলে ঝামেলা হয়ে যাবে। আর তাছাড়া আপনিও তো অফিস থেকে সোজা এখানে চলে আসলেন। আপনিও তো টায়ার্ড হয়তো। আরহাম তপ্ত একটা শ্বাস ফেলে বলল। একটু কি রোমান্টিক হওয়া যায় না? আমি এত দূর থেকে আপনার কাছে এসেছি আপনাকে একটা পলক দেখার জন্য, আর আপনি আমাকে তাড়িয়ে দিচ্ছেন। খুশি হয়ে দু একটা চুমু তো খেতে পারেন। আরহামের চুমুর কথায় লজ্জায় কান গরম হয়ে গেল ইরার। সে চুপ করে মাথা নিচু করে আছে দেখে আরহাম আবারও বলল। কি ভাবছেন এখানে কি আপনার মৌনতা দেখতে এসেছে? সবকিছু আমাকে শিখিয়ে দিতে হবে? আমি কি আগে কারোর সাথে এইভাবে কথা বলেছি নাকি? রোমান্টিক কি করে হব? তো আমি বলেছি নাকি? বলতেও পারেন। আপনার কথায় তো তাই মনে হচ্ছে। এইসব তো দেখছি মানে পিএইচডি করে রেখেছেন এগুলোতে। আরহাম ঠোঁট কামড়ে হেসে বলল। আপনার জন্য পিএইচডি করতে হয়েছে।
আপনি যদি আবার নিরামিষ বর পছন্দ না করেন, এই জন্য একটু আমিষ হওয়ার চেষ্টা করেছে। এখন কয়েকটি চুমু দিন, চলে যায়। ইরা গোল গোল চোখে তাকিয়ে বলল, মানে কি, এটা কেমন কথা? আমি পারবো না, বৃষ্টি কমেছে, এখন আপনি যান। আমাকে চুমুর রোগ ধরেছে, চুমু না খুব দিয়ে যাচ্ছে না এখান থেকে। বাইরে বৃষ্টিও থেমে গিয়েছে, এবার চলেই যেতেই হবে। যদি এখানে কেউ চলে আসে বা ভেতর ইরার মা টের পেয়ে যায় ইরা রুমে নেই, তাহলে ঝামেলা হয়ে যাবে। ইরা একটু ভেবে নিয়ে আরহামের গালে টুপ করে একটা চুমু খেয়ে গাড়ি থেকে নেমে পড়ল। ঘটনা এত তাড়াতাড়ি ঘটে গেল যে আরহাম কিছুই বুঝলো না। হঠাৎ একটা চুমু খেলো, তাও গালে ভালো মতো লাগেওনি। ইরা ততক্ষণে গাড়ি থেকে নেমে হাঁটা ধরেছে ভেতরে যাওয়ার জন্য। বৃষ্টির কারণে কাদা হয়ে থাকায় দৌড়ও দিতে পারছে না। আরহাম ইরাকে শুধিয়ে বলল, ইরাবতী, চুমুটা কিন্তু আমি এখানে চাইনি, তবুও সমস্যা নেই, বাসায় গিয়ে কল করবো না, ধরলে আবার এখানে চলে আসবো, মনে রাখেন কিন্তু। কে শুনে কার কথা। ইরা রীতিমতো বাড়ির ভিতর ঢুকে গেছে খুব সাবধানে। ভেতরে ঢুকে দেখে তার মা ঘুমিয়ে পড়েছে আর ভাই পড়ার টেবিলে বসে পড়ছে। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচল সে। আরহাম ওখানটায় আছে, সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে, মুখে প্রসন্ন হাসির রেখা। হাসিটা যেন গাঢ় থেকে গাঢ় হচ্ছে। ও এখানে এসেছিল ইরার সাথে মেজাজ দেখাতে, কেন ওকে কিছু না জানি এখানে সে চলে এসেছে সেটার শাস্তি দিতে, কিন্তু কিছুই করতে পারলো না। উল্টো তাকে দেখে কোথায় হারিয়ে গেল যে সাজা ভুলে ভালোবাসা দিয়ে দিল। কি অদ্ভুত মেয়ে, এর কাছে রাগও টিকে না। আরহাম, তুই তো গেছিস। নিজের ভাবনায় নিজেই হাসছে আরহাম। এখন আবার ঠিকঠাক হয়ে বসলো, গাড়ি স্টার্ট করলো নিজের গন্তব্যে যাওয়ার উদ্দেশ্যে। অন্ধকার কেটে গিয়ে নতুন ভোরের সূচনা। কালকের বৃষ্টি বৃষ্টি ভাবটা আজ আর নেই। ফুরফুরে চমকালো আকাশ, আলোয় আলোয় ভরা ধরণী। শুধু আলো নেই আলো নামক মেয়েটির জীবনে। গত কয়েকদিন ধরে তার জীবনে যা হচ্ছে, তারপর আর এই জীবনে আলোর সন্ধান করাটা বেমানান। আলোর জীবনের পুরোটাই আলো যেন ফুরিয়ে এসেছে। প্রদীপ শিখায় জেলে থাকা আলো যেমন চারিপাশে আলো ছড়িয়ে একসময় নিভে যায়, তেমন হয়ে উঠেছে তার জীবন। তার জীবনে সবটুকু আলো চারিপাশে বিলিয়ে দিয়েছে। এখন সে নিঃস্ব, না আছে কোনো আলো আর না আছে আলো জ্বালানোর শক্তি সামর্থ্য। এখন শুধু বেঁচে আছে অন্ধকার। বিছানার একপাশে শুটকির মতো লেপ্টে আছে, না আছে খাওয়া, না আছে ঘুম। ঘুমহীন দুর্বল শরীর নিয়ে রাতের তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আল্লাহর কাছে আরজি করেছে তার ভালোবাসার জন্য। আলিয়া বেগম মেয়েকে কয়েকবার জোর করে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু বেশি খাওয়াতে পারেনি। এখনও একইভাবে ঘরবন্দি হয়ে আছে। ফোনটাও নিয়ে নেওয়া হয়েছে। কাল বিকেলে রাফসান নামক ছেলেটা এসেছিল, মানে আলোর ফিয়ান্সে। আলোর বাবা জোর করে আলিয়া বেগমকে দিয়ে আলোকে রেডি করিয়ে বসিয়ে রেখেছিল। তার একটাই কথা, তার কথা না মানলে আলোর মাকে ডিভোর্স দিয়ে দিবে। মায়ের জন্য ভয়ে চুপচাপ বসে থাকতে হয়েছে তাকে। ছেলে যখন আলাদা কথা বলতে চেয়েছে তখন তাদের আলো রুমে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তবুও ফজলুল হক ভীষণ সাবধান হয়েছিলেন। আলো আর রাফসান রুমে আসতে আলো তাকে বলে ওঠে, আমি বিয়েটা করতে চাই না। আলোর কথায় ছেলেটা থমকায়। নিজে যা বলতে চেয়েছিল তা ভুলে গিয়ে ভ্রু কুচকে বলে, আমি অন্য কাউকে ভালোবাসি। আলো সোজাসুজি বলায় যেন খুশি হলো রাফসান। সে ঠোঁটে হাসি রেখে বলল, ছেলেটার এমন কথাও তার কাছে তিতা লাগছে। আলো আর রাদিলের ভালোবাসাটা তো এমন নয় যে অন্য কাউকে বিয়ে করলে সব ভুলে থাকা যাবে। এভাবে তো ওরা ভালোবাসেনি। আলো আবার রাফসানকে বুঝাতে চায়, কিন্তু তার আগেই আলিয়া বেগম ঢুকে পড়েন রুমে। তিনি এসে আলো রাফসানকে নিয়ে যায়। এসব ফজলুল হক সাহেব করছেন, মেয়ে যেন কিছু করতে না পারে, এজন্যই তার এত সাবধানতা। এখন আলো কি করবে বুঝতে পারছে না। কাল রাফসানের কথা শুনে মনে হয়েছে ওই ছেলে যে করেই হোক আলোকে বিয়ে করে ছাড়বে। কি করবে না করবে সেটা ভেবে ভেবে আলো পাগল হয়ে যাচ্ছে। মনে মনে আল্লাহর কাছে শুধু প্রার্থনাই করে যাচ্ছে, আল্লাহ ছাড়া কেউ এই মহা মুশকিল সময়টা থেকে তাকে উদ্ধার করতে পারবে না। দুপুর প্রায় 12টা কি 12:30 বাজে। ইরা মাত্র এসে পৌঁছালো রাদিলের বাসায়। সকালবেলা রাদিলের খবর শুনেই ছুটে চলে আসে ঢাকায়। আরু আইমান ছোঁয়া আগে থেকে উপস্থিত রাদিলের ওখানে। সবাই রাদিলের রুমে গোল হয়ে বসে আছে। কাল রাদিল অজ্ঞান হয়ে যাওয়ার পরে ডাক্তার এনে স্যালাইন দিয়েছে, একটু রেস্টে থাকতে বলেছে তাকে, কিন্তু তার আর কি রেস্ট। চিন্তায় চিন্তায় মাথার রক পর্যন্ত ফেটে যাচ্ছে। আজ সকালে সব বন্ধুকে ফোন করে বলা হয়েছে তার কথা, তাই সবাই চলে এসেছে বন্ধুর বিপদে। আইমানও মাথায় ব্যান্ডেজ নিয়ে ছুটে এসেছে। এখন তাদের প্ল্যান, তারা সবাই মিলে আলোর বাসায় যাবে, হাতে পায়ে ধরে আলোর বাবাকে বোঝাবে। ভদ্রলোক যদি না বোঝেন তাহলে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে আসবে। তবুও রাদিলকে তার আলো ফিরিয়ে দিবেই ওরা। রাদিলের অবস্থা চোখে দেখা যাচ্ছে না, দুদিনই ছেলেটা আধমরা হয়ে গেছে। রাদিলের বাবা মা ওদের এনেছিল রাদিলকে বোঝাতে, যাতে সে আলোকে ভুলে যায়। ওই বাড়ির মেয়ে তারা কখনোই আনবে না। কিন্তু ওর বন্ধুরা তো এসেছে ওকে সাহায্য করতে। আলোকে এ বাড়ির বউ করেই ছাড়বে সবাই, যেমন ভাবা তেমন কাজ। রাদিলের বাসা থেকে বেরিয়ে 4 জন গিয়েছিল আলোর বাসায়। গিয়ে আলোর বাবাকে অনেকভাবে বলেছে তারা, কিন্তু সে নাছোড় বান্দা কিছুতেই মানছে না। একসময় সবাইকে বিভিন্ন অকথ্য ভাষায় গালাগালি করে অপমান করে তাড়িয়ে দেয়। আলোর সাথে দেখাটাও করতে দেয় না। আলো রুম থেকে দরজা ধাক্কিয়ে ডাকতে থাকে বাবাকে যেন দরজাটা খুলে দেয়, কিন্তু সে খুলে না।
তার মতে তার মেয়েকে এমন খারাপ বানানোর পিছনে এদেরও হাত আছে। বিভিন্নভাবে অপমান করতে থাকে চারজনকে, কিন্তু তারা নিজেদের আত্মসম্মান ভুলে বন্ধুর জন্য সব সহ্য করে নেয়। তবুও না কথা শুনছে, না দেখা করতে দিয়েছে। ফজলুল সাহেবের একটাই কথা, আগামী শুক্রবার রাফসানের সাথে আলোর ঘরোয়াভাবে বিয়ে পড়ানো হবে এবং 1 বছর পরে ধুমধাম করে অনুষ্ঠান করা হবে। আর এই শুক্রবারের মাঝে যদি কাউকে তাদের বাড়িতে বা আশেপাশে দেখে তাহলে সবাইকে জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তার বিশ্বাস একবার বিয়েটা হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে। আইমান, ছোয়া, আরু, ইরা চারজন হেরে গিয়ে ক্লান্ত হয়ে ফিরে এসেছে। তবে একটা ছক তো অবশ্যই কষতে সবাই। আজ মঙ্গলবার আর আগামী শুক্রবারে বিয়ের কথা বলেছে আলোর বাবা। তার মানে তাদের হাতে 2 দিন সময় আছে। 2 দিনের মধ্যে আলোকে বের করে আনার সিদ্ধান্ত নিয়েছে সবাই এবং এই মিশন তারা সাকসেসফুল করেই ছাড়বে। দিনের আলো ফুরিয়ে আধার ঘনিয়ে এসেছে। আলো ফ্লোরে বসে 2 হাঁটুতে মাথা গুজে আছে। হঠাৎ কোথাও থেকে কিছু টোকা দেওয়ার শব্দ এলো, কিন্তু আলো তা কানে নেয়নি। সে তো অন্য জগতে বাস করছে এখন। পরপর কয়েকবার একই রকম আওয়াজ এলো। এবার মাথা তুলে তাকালো, চারিপাশে কিছু নেই। আওয়াজ আসছে কোত্থেকে? আচানক চোখ পড়ে ব্যালকনির দরজার দিকে। মনে হচ্ছে ওখানে কেউ টোকা দিচ্ছে, তবু আলো উঠে গেল না। হঠাৎ ফিসফিস স্বরে আলো নামটা শুনতে পেল। অমনি মেয়েটা সবকিছু ভুলে দৌড়ে গিয়ে বারান্দার দরজা খুলে দিল। দরজা খুলতেই ঝড়ের বেগে কেউ একজন এসে আলোকে জড়িয়ে ধরলো। তার শরীরের গন্ধ পেয়ে আলো বুঝে ফেললো এটা রাদিল। রাদিল ওকে জাপটে ধরে আছে। সে যে কান্না করছে তার শরীরের ঝাঁকুনি দেখে বোঝা যাচ্ছে। আলো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে রাদিলকে। রাদিল ছেড়ে দিয়ে আলোর মুখে, কপালে, গালে, চোখে ঠোঁটে এলোপাতাড়ি চুমু দিতে লাগলো, যেন বহু প্রতীক্ষার পর তার প্রিয় জিনিসটাকে হাতে পেয়েছে। বেশ কয়েকটা আদুরে মাখা চুমু দিয়ে আবারও বুকের সাথে মিশিয়ে নিল তাকে, যেন এই মানুষটাকে এখন ছেড়ে দিলে আর কখনো পাবে না। যথাসম্ভব বক্ষ পাজরে ঢুকিয়ে নেওয়ার প্রচেষ্টায় আছে। আলোকে ধরে বুঝতে পারছে কতটা শুকিয়ে গেছে তার আলোটা। বুক থেকে তাকে তুলতেই ইচ্ছে করছে না। আলো তার প্রেমিক পুরুষের প্রশস্ত বুকে মাথা রেখে চুপচাপ দেখছে তার পাগলামিগুলো। রাদিল আলোকে চেপে ধরে রেখে চোখের জল নিয়ে পাগল পাগল হয়ে বলল, চল আলো, আমি এখানে তোকে রাখবো না। ওরা তোকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আমি তোকে ছাড়া থাকতে পারবো না। তোকে নিয়ে অনেক দূরে চলে যাব। এই শহরে আসবো না কোনোদিন। যে করেই হোক তোকে আমি খাওয়াবো, তোর ভরণ পোষণ করব। তোকে কিচ্ছু করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না। চল যান, অনেক দূরে চলে যাব আমরা, যেখানে কেউ আলাদা করতে পারবে না আমাদের। রাদিলের পাগলামো মাখা কথায় আলোর কান্নার তোপবারে পিঠের কাছে টি শার্টটাকে হাতের মুঠোয় পুরে শক্ত করে ধরে আছে। হেঁচকি তুলে তুলে কাঁদছে। রাদিল এবার নিজেকে শান্ত করে নিজের চোখ মুছে আলোর চোখ মুছিয়ে দিল। 2 চোখের পাতায় উষ্ণ ছোঁয়াকে বলল, কাঁদিস না, আমি এসেছি তো। বলেছি না তুই আমার হবি। তোকে নিতে এসেছি তো আমি। চল আমার সাথে, আমি তোকে ছাড়া যাব না। তুই চল আমার সাথে। ঠিক এই মুহূর্তে দরজার বাইরে থেকে শোনা গেল ফজলুল সাহেবের ভারী কণ্ঠস্বর। তিনি দরজা ধাক্কাচ্ছেন আর বলছেন, আলো, দরজা খোলো। তোর রুমে কে? ওই ছেলেটা এসেছে। আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোলো দরজা। আলো। বাবার কণ্ঠ পেয়ে ভয় পেয়ে যায় আলো। তাড়াহুড়ো করে রাদিলকে ধাক্কাতে ধাক্কাতে বলল, তুই যা রাদিল, আব্বু তোকে এখানে দেখলে মেরে ফেলবে। তুই যা প্লিজ। তোকে ছাড়া যাব না বলেছি না, চল আমার সাথে। রাদিল জেদ করিস না, আমি যেতে গেলে ধরা পড়ে যাব। তুই একা যা রাদিল, আমার কিছু হবে না। তোর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। তুই আগে যা প্লিজ। আলো কেঁদে কেঁদে আহাজারি করে যাচ্ছে, কিন্তু রাদিল ওকে ছাড়া যাবে না। এদিকে আলোর বাবাও দরজা ভাঙার চেষ্টা করছে। রাদিল এবার আলোর হাত ধরতে টানতে টানতে বারান্দায় চলে গেল। আলোর বারান্দাটা খোলা বারান্দা, গ্রিল দেওয়া নেই এখানে। রাদিল আগে আলোকে নামানোর চেষ্টা করছিল। পাশের একটা বড় গাছ আছে যেটা দিয়ে রাদিল এখানে উঠেছিল। এখন আলোকে এই গাছটাতে উঠিয়ে দিলেই নিচে নামতে পারবে ওরা, কিন্তু ভাগ্য হয়তো ওদের সহায় হলো না। আলোর বাবা দরজা ভেঙে ভেতরে ঢুকে গিয়েছে। ভেতরে এসে রাদিলের কলারটা ধরে ছুঁড়ে ফেলেছে ফ্লোরে। এটা দেখে আলো রাদিল বলে চিৎকার দিয়ে ওর কাছে যেতে চায়, কিন্তু ফজলুল সাহেব মেয়ের হাত ধরে টেনে কষিয়ে একটা চর বসায় মেয়ের গালে। এবার ওকে ছেড়ে দিয়ে রাদিলের কাছে যায় তাকে মারতে। হাট্টা কাট্টা শরীর তার, এখনো শরীরে শক্তি সামর্থ্যে কমতি নেই। রাদিল উঠিয়ে এলোপাথারি মার শুরু করে। আলোর কে তার মা ধরে আছে। সে মায়ের কাছ থেকে ছোটাছুটি করতে চাইছে আর আর্তনাদ করে বলছে, ছেড়ে দাও ওকে আব্বু, ছেড়ে দাও প্লিজ। ও মরে যাবে আব্বু, ছাড়ো। ও ব্যথা পাচ্ছে আব্বু, আর মেরো না। তুমি যার সাথে বিয়ে দেবে আমি তাকেই বিয়ে করব। তবুও ছেড়ে দাও ওকে প্লিজ, দোহাই লাগে, ছাড়ো। মেয়ের কথায় যেন আরো জ্বলে উঠলেন তিনি। একটা ছেলের জন্য তার মেয়ের এমন আহাজারি সহ্য হচ্ছে না। এত দরদ। রাদিলকে ছেড়ে এবার আলোর 2 গালে ঠাস ঠাস করে কতগুলো চর বসালেন। মুখে যা আসছেন তাই বলছেন মেয়েকে। রাদিল এমনিতেও দুর্বল হয়ে গেছে কয়েকদিনে, এমন মার খেয়ে আরো দুর্বল। সেই দুর্বল শরীরটাকে টেনে উঠিয়ে হাঁপানোর মতো করে বলল, ওর গায়ে হাত দিতে বারণ করেছে আপনাকে। আমাকে মারছেন, আমাকে মারুন, তাও ওর গায়ে হাত দিবেন না। রাদিল চুপ কর, যা এখান থেকে প্লিজ। আমার কিছু হবে না, তুই চলে যা। আলোর কথায় রাদিল নাকচ করে নাকের কাছ থেকে রক্তটুকু মুছে বলল, তোকে ছাড়া যাব না বলেছি না, চল আমার সাথে।
আদিল এগিয়ে গিয়ে আলোর হাত ধরতে নেয়। আলোর বাবা এটা দেখে আবারও মারতে থাকে তাকে। আবারও সেই আহাজারি। জীবনটা যে তাদের সাথে কি খেলা খেলছে কিছুতেই বুঝে উঠতে পারছে না। হসপিটালের করিডোরে মানুষজনের ভিড়, থেকে থেকে চাপা কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। কিছু হারানোর বেদনা মানুষগুলো হৃদয় দগ্ধ করছে, ভয় কাজ করছে পুরোদমে। ভেতরে থাকা কষ্টগুলো উগলে দিতে ইচ্ছা করছে। একটা মাত্র নির্দিষ্ট মানুষের জন্য এতগুলো মানুষ চোখের জল বিসর্জন দিচ্ছে। মানুষ তো এমনই, কিছুদিনের জন্য আপন হওয়া মানুষটার জন্য তাদের বুক ফাটে। ইরা, আরু, ছোয়া, আইমান, রাদিল, ফাহিম, ফজলুল সাহেব, আলেয়া বেগম, রাফসানের পরিবার সবাই উপস্থিত হসপিটালে। আলেয়া বেগম মুখের কাপড় দিয়ে কেঁদে যাচ্ছে, আর রাদিলের অবস্থা তো বেগতিক। পাগল উন্মাতের মতো কেঁদে যাচ্ছে ছেলেটা। ছেলে মানুষ যে এভাবে কাঁদতে পারে সেটা রাদিলকে না দেখলে জানতোই না কেউ। প্রেমিকা হারানোর ভয়ে সে বেচেন হয়ে উঠেছে। ইরা, আরু, আইমান, ছোয়া চারজনা মিলে তাকে যথাসম্ভব শান্ত করানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই সে নিজেকে সামলাতে পারছে না। শুধু পাগলের মতো প্রলাপ করে যাচ্ছে। ওরা ওরা আমার আলোকে মেরেছে। ওরা কেন মারলো আমার আলোকে? আমি বলেছিলাম ওকে ছাড়া আমি ভালো থাকবো না, তবুও কেন দিল না আমাকে? ওকে বাঁচা, ওকে বাঁচা, নয়তো আমি মরে যাব। আমাকে মেরে ফেল, মরে যাব আমি। সব প্রলাপ করতে আর হাত পা ছোড়াছুড়ি করে বাচ্চাদের মতো কাঁদছে। আইমান শক্ত করে তাকে ধরে রেখেছে। ইরা নাক টেনে সান্ত্বনা দিয়ে বলল, রাদিল, এমন করিস না ভাই, একটু শক্ত হোক, কিছু হবে না। আলোর দেখিস, ও ফিরে আসবে আবার। না, ও আসবে না হিরু। ও আমাকে ফাঁকি দেওয়ার জন্য এমন করেছে। ও আসবে না আমার কাছে। ওকে আসতে বলো আমার কাছে, নয়তো আমি চলে যাবো ওর কাছে। আসতে বলো কি? এরকম করুণ হৃদয় বিদারক কান্না দেখে কার চোখে জল আসবে না? হসপিটালে থাকা মানুষজন ঘুরে ঘুরে ওদেরকেই দেখছে। রাফসানের পরিবারের লোক তো শুধু ছিছি করছে। এরকম একটা মেয়ের সাথে তাদের ছেলে বিয়ে দিতে যাচ্ছিল, যার অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক। রাফসানের মা তো মুখের সামনেই বললেন, জি ফজলুল সাহেব, আপনি আমাদের ঠকিয়েছিলেন। মেয়ের অন্য কোথাও সম্পর্ক থাকা সত্ত্বেও আমাদের ছেলের ঘাড়ে দিতে চাইছিলেন তাকে। এখন ভুগছেন তো পাপের ফল। ফজলুল সাহেব চোখ দুটো বন্ধ করে হসপিটালের সিটে হেলান দিয়ে বসে আছে। মহিলার কথায় ওনার বুকটা পুড়ে উঠল। সত্যি তো, নিজের করা ভুলের জন্য তো আজ মেয়েটার এই হাল। হঠাৎ করে উন্মাদ রাদিল এসে তার কলার চেপে ধরলো। প্রথমে একটা গালি দিয়ে বলল, তোর জন্য হয়েছে এসব। তুই মেরেছিস আমার আলোকে। ওকে যদি আমার কাছে এনে দিতে না পারিস, তোকেও মেরে ফেলবো কুত্তার বাচ্চা। ফজলুল সাহেব আজ আর কিছু বলতে পারছেন না। রাদিলের গালিরও কোনো প্রতিক্রিয়া করলো না। হয়তো কিছু বলার ভাষা আর অবশিষ্ট নেই তার মধ্যে। আইমান এসে আবার ওকে ধরলো। রাদিলের কপালে ব্যান্ডেজ করা, মুখে শরীরে মারের দাগে স্পষ্ট ফুটে আছে। তবুও তাকে দেখে মনে হচ্ছে হিংস্র বাঘ, যে তার বাঘিনীর জন্য আরো হিংস্র হয়ে উঠেছে। আজ দুপুরের দিকে ইরার কাছে ফোন আসে আলেয়া বেগমের। তিনি ফোন করে জানান আলো সুইসাইড করেছে, হাত কেটে ফেলেছে তার। এসবের মূল কারণ ফজলুল হক। তিনি বলেছিলেন আগামী শুক্রবার আলোর বিয়ে, অথচ কথাটা সম্পূর্ণ মিথ্যে। ইরাদেরকে কনফিউজ করার জন্য তিনি কথা বলেছেন। বিয়েটা আজ পড়ানো হতো তাদের। সকাল 11টা কি 12টার দিকে ছেলের বাড়ির সকলে হাজির হয় আলোর বাড়িতে। আলোর মা তাকে বুঝিয়ে হাতে একটা শাড়ি ধরিয়ে বলে, আজকেই বিয়েটা হবে আলো, আর না করিস না। তুই চিনিসই তো তোর বাবাকে, তিনি তোদের সম্পর্ক কখনো মানবে না। একবার বিয়েটা করে নে, দেখবি সব ঠিক হয়ে যাবে। আলো বিদ্রুপ স্বরূপ হাসে মায়ের দিকে তাকিয়ে। সব ঠিক হয়ে যাবে, তুমি যাও, আমি শাড়ি পরে আসছি। একা পড়তে পারবি, আমি পরিয়ে দেই। তুমিই পরিয়ে দিও, কিন্তু আগে ব্লাউজ পেটিকোট তো পরতে দাও। যাও যাও, বের হও, আমি এখনই লাল টুকটুকে বউ সেজে আসছি, অপেক্ষা করো। আলেয়া বেগমের বেশ খটকা লাগে মেয়ের কথায়, কিন্তু কিছু বললেন না। বিয়ে যেহেতু মেনেই নিচ্ছে, তাহলে আর কিছু না বলাই ভালো। পরে আবার মন ঘুরে গেলে সমস্যা। তাই তিনি বিনা বাক্যে বেরিয়ে গেলেন রুম থেকে। বেশ অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু আলোর এখনো বের হওয়ার নাম নাই। দরজাটাও খুলছে না। আলেয়া বেগম বেশ কয়েকবার মেয়েকে ডাকলেন, দরজা ধাক্কালেন, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পেলেন না। এবার তিনি ভয় পেয়ে যায়। দৌড়ে গিয়ে স্বামীকে ডেকে নিয়ে এসে তিনিও এসে কিছুক্ষণ ডাকে আলোকে, কিন্তু তাও আলো বের হয় না। এরপর উপায়ন্তর না পেয়ে দরজা ভাঙার সিদ্ধান্ত নেয়। ততক্ষণে দরজার সামনে সবাই জড়ো হয়ে গেছে। রাফসান আর ফজলুল হক মিলে দরজা ভেঙে ভেতরে ঢুকে। ভেতরে যেতেই দেখে টেবিলের সামনে চেয়ারে বসা আলো। বা হাতটা ঝুলে রয়েছে, হাতের কবজির কাছ থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। টেবিলের উপর ধারালো একটা ছুরি রাখা। এইসব দেখে সবার সবকিছু বোঝা শেষ। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে আসা হয়। আলেয়া বেগমও নিজের নিশ্চুপতার জন্য নিজেকে ক্ষমা করতে পারছেন না। এতদিন যদি চুপ না থেকে মেয়েটাকে একটু সাপোর্ট করতো, তাহলে তার মেয়ের আজ এই অবস্থা হতো না। তিনি তখনই ইরাকে ফোন করে জানিয়ে দেয় আলোর কথা। এরপর সবাইকে ইরা ইনফর্ম করে নিয়ে আসে। আরুর জন্য ফাহিমও চলে আসে তার সাথে। ফোনে খবর শুনে কেঁদে দিয়েছে সে। তাই ফাহিম নিজে গিয়ে
তাই ফাহিম নিজে নিয়ে এসেছে এখানে। রাদিলকে এখন বসানো হয়েছে চেয়ারে। কান্না করে ক্লান্ত হয়ে পড়েছে, তবু অবাধ্য জল থামার নামই নিচ্ছে না। কি করে থামবে? তার স্বপ্ন, তার একমাত্র চাওয়া, তার ভালোবাসা এখন মৃত্যুর সাথে লড়াই করছে। তার এই অবস্থায় সে কি করে শান্ত থাকবে? কত কষ্ট করতে হচ্ছে তার আলো রানীর। কোনো প্রেমিক শান্ত থাকতে পারে তার প্রেয়সীর অবস্থায়? হসপিটালে এবার আগমন ঘটল আরেক সুপরিচিত ব্যক্তি। সে প্রথমেই গেল আরুর কাছে। তার কাছে আগে থেকেই ফাহিম বসা ছিল। তারপর একটু বুঝিয়ে তাকে ফাহিমের কাছে ছেড়ে দিয়ে আসলো ইরার সামনে। ইরার সামনে আরহামকে দেখতেই বাচ্চাদের মতো ঠোঁট উল্টিয়ে কেঁদে দিল। এতক্ষণ যা একটু শক্ত হয়েছিল, মনকে শান্ত করছিল, কারণ রাদিলকে শান্ত করতে হবে। কিন্তু এখন নিজের আপন মানুষটাকে দেখে আর আটকে রাখতে পারল না নিজেকে। দুনিয়ার সব বাদ যেন এখানেই মানে। প্রেমিক পুরুষদের সামনে আসলে তারা নরম হয়ে যায়। ইরার ইচ্ছে করছে আরহামকে জড়িয়ে ধরে কাঁদতে, কেঁদে কেঁদে আর্জি করতে ইচ্ছে করছে, যেন তার বেস্ট ফ্রেন্ডকে যে করে হোক ভালো করে, যেখান থেকে হোক তাকে ভালো করার ওষুধ নিয়ে আসে যেন। কিন্তু এখানে মানুষ অনেক, তাই আর উঠে গিয়ে তাকে জাপটে ধরল না। আরহাম ইরার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হাঁটু গেড়ে বসলো ইরার সামনে, হাত দুটো নিজের হাতে নিয়ে বলল, ইরাবতী, আই নো ইউ আর আ স্ট্রং গার্ল, বাট তোমাকে আরও স্ট্রং হতে হবে। তুমি কেঁদো না ইরাবতী, আই নো ইউ আর এ স্ট্রং গার্ল, বাট তোমাকে আরও স্ট্রং হতে হবে। তুমি কেঁদো না, তোমার বন্ধু ঠিক হয়ে যাবে। এখন রাতেলে তোমাকে প্রয়োজন। তোমাদের উচিত কান্না থামে ওকে শান্ত করা। ইরা জোরে জোরে মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। এমন সময় কেবিন থেকে বেরিয়ে আসলো দুজন ডাক্তার। ডাক্তার দেখে সবাই দাঁড়িয়ে যায়। রাদিল দৌড়ে ডাক্তারের সামনে এসে বলে, কি হয়েছে ডাক্তার? আলো ঠিক হয়ে গেছে? ও আমাকে ডেকেছে? ওর কিছু হয়নি তো? আমাকে বলুন না ও কেমন আছে। ডাক্তারটি মহিলা ছিল। তিনি মুখের মাস্কটা খুলে বলেন। রাদিল আইমানের হাত থেকে হাত ছাড়িয়ে বলল, আমি ঠিক আছি, আপনি কি বলুন আমার আলো ঠিক হয়ে যাবে তো? এবার আরহাম বলল, শান্ত হও রাদিল, ডাক্তারকে বলতে দাও। বলুন মিস শারমিন, আলোর এখন কেমন অবস্থা? অর্ধবয়স্ক মহিলাটি আরহামের দিকে তাকিয়ে বলল। ডাক্তারের কথায় সবাই আতঙ্কিত হয়ে উঠল। রাদিল পুরো জমে গেছে। এতক্ষণ হাউমাউ করতে থাকা ছেলেটা এখন চুপ। এদিকে আলোর বাবা এখন হাউমাউ করে কেঁদে উঠেছেন। আরু ফাহিমকে উদ্দেশ্য করে বলল, তো ডাক্তার ফাহিম, তুমি কিছু করো না, আমাদের আলোকে আমাদের কাছে ফিরিয়ে দাও না, কিছু করো ফাহিম। ফাহিম দীর্ঘশ্বাস ফেলে বলল, এখন কিছু করা সম্ভব না আরু। রেডিয়াল আর আল নার্টারি দুটো রক্তনালী কেটে গেছে। এখন ওকে সুস্থ করে তোলা খুবই টাফ। ডক্টর শারমিন তো ট্রাই করলো, এখন সব আল্লাহর হাতে। ফাহিম আবার ডাক্তারদের উদ্দেশ্যে বলল, ডক্টর শারমিন, এখন কি ভেতরে ঢোকা যাবে? ডাক্তারের বলা দেরি, তবে রাদিলের ভেতরে ঢুকতে দেরি হলো না। তার সাথে বাকিরাও ঢুকে পড়ল। আলো এদিকে তাকিয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রাদিল বেডের পাশে এসে দাঁড়ালো। রাদিলকে দেখতে চোখের মনিটা শুধু ঘুরিয়ে রাখলো তার উপর। তাকে দেখে মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, সাথে চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়লো নোনা জল। এতক্ষণের বিধ্বস্ত রাদিল এখন শান্ত জল হয়ে গেছে। বেডে রাখা ব্যান্ডেজ করা হাতটাকে সন্তর্পণে নিজের মুঠোয় পুরে নিল। হাতে আলতো করে চুমু খেয়ে বলল, আলো দেখ, আমি এসেছি। তুই এখন সুস্থ হয়ে যাবি দেখিস। কাল আমরা দুজনে বিয়ে করে নেব, ঠিক আছে? কেউ বাধা দিলেও মানব না। তুই তো আমার, তাই না বল? ওরা বলেছে তুই নাকি আমাকে ছেড়ে যাবি। আমি কিন্তু মানি না। আমার আলো রানী আমার কাছে থাকবে, তুই কোথাও যাবি না, তাই না? শুধু শুধু ভয় দেখাচ্ছে ওরা আমাকে। ব্যাস এইটুকু কথাই ছিল আলো শোনা শেষ কথা। তারপর এই দুনিয়াদারি আর কিছুই সে শুনতে পেল না। বেডের পাশে থাকা যন্ত্রগুলো পিপ পিপ আওয়াজ চলল। সাথে নিয়ে গেল তরতাজাই রমণীর রুহুটাকেও। শুধু রেখে গেল তার নিথর দেহটা। তার আর স্বপ্ন বোনা হলো না। সকল সম্পর্কের ভিত ছেড়ে ছুড়ে চলে গেল। তার রাদিলের সাথে সংসার করাটাও হলো না। উপভোগ করা হলো না দুনিয়ার এই সুন্দরতম সৃষ্টিকে। আল্লাহ তো তাকে এইটুকু হায়াত দিয়েই দুনিয়াতে পাঠিয়েছিল। সবাই মুখ চেপে কেঁদে উঠেছে, কাঁদছে না রাদিল। আলোর দিকে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থেকে আবারও ডাকলো, আলো, এই আলো, জান, শুনছিস আমাকে? আলো, আলো, আমার সাথে মজা করিস না, মরে যাবো কিন্তু। আলো। এবার হাউমাউ করে কেঁদে উঠল রাদিল। জোরে জোরে শুধু আলোকে ডাকছে। পেছন থেকে কান্নারত অবস্থায় জাপড়ে ধরল আইমান। কেঁদে কেঁদে বলল, আলো আর নেই রাদিল, তোর আলো চলে গেছে অন্য দুনিয়ায়। ও আর আসবে না রাদিল, কখনো আসবে না। হঠাৎই রাদিল আইমানের বাহুতে ঢলে পড়ল। আইমান বুঝতে পারে সে অজ্ঞান হয়ে গেছে। পেছন থেকে আরহাম ফাহিম হয়ে গিয়ে এসে তাকে ধরে। হসপিটালে এক প্রকার কান্নার রোল পড়ে গেছে। শুধু কাঁদছে না রাফসানের পরিবার, তারা বসে বসে এসব দেখছে। তবে রাফসানের একটু খারাপ লাগছে। সেই ভেবেছিল এখনকার টিনেজারদের মতো হবে হয়তো আলোর ভালোবাসা, যেটা একটু বাতাসে মিলিয়ে যায়। কিন্তু সে ভুল প্রমাণিত হলো। রাদিলের পাগলামো, আলোর আত্মহত্যা দেখে সত্যিই মনে হচ্ছে তাদের ভালোবাসাটা শুধু মোহ ছিল না। ওই দিন আলোর কথা মেনে বিয়েটা ভেঙে দিলেই হয়তো সব ঠিক হতো। এখন নিজের উপরে নিজের গিল্টি ফিল হচ্ছে। রাদিলকে নিয়ে গেল অন্য কেবিনে। সেখানে তাকে স্যালাইন দেওয়া হয়েছে। অতিরিক্ত স্ট্রেস আর দুর্বল থাকার কারণে অজ্ঞান হয়ে পড়েছে। আলোর বাবা মা এখন দেউলিয়া হয়ে উঠেছেন। খুব ভালো করে বুঝতে পারছে তাদের ভুলটা।
এখন হারানোর পর বুঝে কোনো লাভই হলো না। হাইরে দুনিয়া, থাকলেও কেউ মূল্য দিতে জানে না, অথচ যখন হারিয়ে যায় তখন তার মূল্য দ্বিগুণ হারে বেড়ে যায়। এটাই তো নিষ্ঠুর এই দুনিয়ার নিয়ম। আরহাম রাদিলকে কেবিনে রেখে আবারও ইরার কাছে এলো। ইরার এখন প্রয়োজন তাকে। আলোর কেবিনের কাছে এসেই দেখলো ইরা দরজার সামনে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভেতরে সবাই আলোকে ঘিরে আছে এখনো। আরহাম এগিয়ে এসে ইরার সামনে দাঁড়ালো। প্রেয়সীর মাথাটাকে সযত্নে নিজের বুকের মাঝে নিয়ে নিল। ইরা আরহামকে পেয়ে নিজের মাথাটা তার বক্ষপিঞ্জরে আরও চেপে দিল। দু হাতে জড়িয়ে ধরে আরেক দফা হাউমাউ করে কেঁদে উঠল। আরহাম আলগোছে তার মাথায় হাত রেখে তাকে শান্ত করছে, তবে কিছু বলছে না। একটু কাঁদুক, না কাঁদলে মন হালকা হবে কি করে। আইমান দাঁড়িয়ে আছে রাদিলের কেবিনে, অচেতন রাদিলের দিকে তাকিয়ে চোখের জল ফেলে যাচ্ছে। কি অদ্ভুত, এই কটা মেয়ে এতগুলো মানুষকে কাঁদিয়ে রেখে চলে গেল। সবার চোখে তার জন্য জল। আচমকা পেছন থেকে মেয়েলি কোমল হাত এসে পড়লো আইমানের কাঁধে। পেছনে ঘুরে দেখে ছোঁয়াও কাদো কাদো হয়ে আছে। ছোট্ট মেয়েটার চোখ মুখ নাক লাল হয়ে আছে। ছোঁয়া নিজেকে স্বাভাবিক রেখে চোখে চিকচিক করা জল নিয়ে বলল, আপনি কাঁদবেন না আইমান, রাদিলের এখন সবচেয়ে বেশি প্রয়োজন আপনাদের। আপনারা কাঁদলে ওনাকে কে শান্ত করবে? আপনাকে রাদিলকে বাঁচিয়ে রাখতে হবে, বাঁচার শক্তি হতে হবে। ছোঁয়ার কথায় আইমানের কি হলো কে জানে। সে ছোট্ট মেয়েটাকে জড়িয়ে ধরে আচমকা ওভাবে ধরে কেঁদে বলল, আমার বন্ধুটাকে বাঁচাও চাশমিশ। আমি কি করব? ও তো আমাদের আলোকে ছাড়া কি করে বাঁচবে? একজন বন্ধুকে তো আজ হারালাম, ওকে হারাতে পারবো না। জ্ঞান ফিরলে ওকে কি বলবো? ও পাগল হয়ে যাবে চাশমিশ, বাঁচাও ওকে। এভাবে হঠাৎ জড়িয়ে নেওয়ায় ছোঁয়া অবাক হলো, সাথে অস্বস্তি হলো। কিন্তু সমস্ত অস্বস্তি দূরে ঠেলে দিয়ে আইমানের পিঠে হাত রাখলো, সান্ত্বনা দিয়ে বলল, সেজন্যই তো বলছি আগে আমাদের নিজেদের মনোবল বাড়াতে হবে, নয়তো রাদিকে কে দেখবে? আপনি শান্ত হন প্লিজ। আইমান ছোঁয়াকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়। চোখের অশ্রুটুকু মুছে নিয়ে তাকায় রাদিলের দিকে। একজনকে তো হারালো, কিন্তু ওকে আর হারাতে দিবে না। যে করে হোক ওকে বাঁচিয়ে রাখবে। আরহাম নিজের বুক থেকে ইরাকে উঠিয়ে চোখ মুছিয়ে দিল। ইরা এখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আরহাম তার মুখটাকে দু হাতের আজলায় পুড়ে বলল, বি স্ট্রং ইরাবতী, তুমি রাদিলকে বাঁচাতে চাও? এই কথা শুনে কান্না আরো বাড়ল। কি করে বাঁচাবে তার বন্ধুকে? সে বাঁচাতে চায় রাদিলকে, কিন্তু কিছু বলতে পারছে না কান্নার তোপে। আরহাম আবারও বলল, জানি তুমি রাদিলকে বাঁচাতে চাও, ওকে সুস্থ দেখতে চাও। তাহলে তো তোমাকে স্ট্রং হতে হবে। তোমার বন্ধু, তাহলে অবশ্যই জানা আছে সে কেমন ছেলে। তাকে তো তোমাদেরকে সামলাতে হবে। তোমাকে তো কাঁদলে চলবে না। ভালোবাসা কি জিনিস সেটা আমিও জানি। ও কতটা হার্ড হয়েছে বুঝতে পেরেছ? তোমরা ওর ঢাল হবে, সেজন্য তোমাকে তোমাদের সবাইকে আরো স্ট্রং করতে হবে। ইরা জোরে জোরে মাথা দুলালো। তাকে হতে হবে স্ট্রং। গুড, তাহলে কান্না থামাও এখন। আমার কষ্ট হচ্ছে তোমায় কাঁদতে দেখে। ইরা আবারও কেঁদে উঠল, অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আমি কি করে কান্না থামাবো? আমার বেস্ট ফ্রেন্ড আর নেই পৃথিবীতে। পৃথিবীর কোনো জায়গায় তাকে আর পাওয়া যাবে না, জানেন? মানুষ বলে বেস্ট ফ্রেন্ড নাকি একজনই হয়, কিন্তু আমার লাইফে তো ওরা সবাই আমার বেস্ট ফ্রেন্ড ছিল। সেখান থেকে একটা ফুল ঝরে গেল, যে ফুল আর কখনই পাওয়া যাবে না। বিশ্বাসই করতে ইচ্ছে করে না যে আলো আর নেই দুনিয়াতে। ওকে আর আলো বলে ডাকতে পারবো না, আলো বলে খেপাতেও পারবো না, না দুটো সুখ দুঃখের কথা বলতে পারবো, কিছুই করতে পারবো না। আমার কষ্ট হচ্ছে আরহাম, আমাদের আলো আর নেই। আমার ভীষণ কষ্ট হচ্ছে। ইরার হেঁচকি উঠে গেছে। আরহামের পাষণ্ড হৃদয়টাও কেঁপে উঠছে আজ। চোখের কোটরে জলেরা উকি দিচ্ছে। সে আবারও ইরার মাথাটাকে বুকের মাঝে নিয়ে আগলে নিল তাকে। প্রিয় ভালোবাসা, ভালোবাসা বললাম কেন জানিস? কারণ তুই তো আমার ভালোবাসা রাদিল। এই পৃথিবীতে সবচেয়ে বেশি যদি কাউকে ভালোবেসে থাকি তাহলে সেটা তোকে বেসেছি। তুই আমাকে এত কেন বুঝিস? তুই জানিস আমার মা বাবাও আমাকে এতটা বোঝেনি কখনো। একমাত্র তুই ছিলি যে আমার না বলা কথাগুলো বুঝে ফেলতিস। আমার নিজের মা আমাকে একটা বারও বোঝেনি, একবার কাছে এসে বলেনি আলো তুই কি চাস। আমার বাবা আমাকে কখনো বোঝেনি। তাহলে তুই কেন এত বুঝলি, কেন এত ভালোবাসলি? আমি জানি এই পৃথিবীতে তুই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসিস, কিন্তু দেখ এই পৃথিবী আমাদের একে অপরের হতে দিল না। নিয়তিতে হয়তো এটাই লেখা ছিল, কিন্তু তুই আমাকে কথা দে, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুই আমার জন্য কষ্ট পাবি না। বিশ্বাস কর রাদিল, তোকে আমি অনেক ভালোবাসি। আমার জন্য তোর কিছু হলে আমি মরেও শান্তি পাবো না। আমি জানি আমি এই দুনিয়ায় না থাকলে সবচেয়ে বেশি কষ্ট পাবি তুই, সবচেয়ে বেশি কাঁদবিও তুই, কিন্তু তবুও তুই হার মানবি না। তুই কখনো আমার মতো পাগলামি করবি না। সবসময় মনে রাখবি তোর মাঝে আমি আছি। রাদিল বেঁচে আছে মানে তার আলো তার মাঝে বেঁচে আছে। তুই কি আমাকে মারতে পারবি? যদি আমাকে মারতে না চাস তাহলে তুই নিজে বেঁচে থাক।
আমার জন্য তুই শক্ত হ, জীবনে অনেক বড় হ তুই। চাইলে লাল টুকটুকে একটা বউ আনতে পারবি। আমি কিছু মনে করব না, আমি খুশি হব তুই লাইফে এগিয়ে গেলে। শুধু একটা কথা, আমাকে কখনো ভোলা যাবে না। তোর মনের পুরো জায়গা তাকে দিয়ে দিস, সমস্যা নেই, কিন্তু এক কোনায় একটুখানি জায়গা আমার জন্য রেখে দিস। মন থেকে কখনো উঠিয়ে দিস না, আমি সহ্য করতে পারবো না। দেখ, মাত্রই বললাম সমস্যা হবে না, কিন্তু অবাধ্য মন কেমন করে উঠলো, চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছে। তবুও বলছি সমস্যা নেই, বেঁচে থাকতে তোকে অন্য কারোর পাশে দেখতে পারবো না, কিন্তু মরে গেলে তো আর দেখতে হবে না। আমি চাই তুই জীবনটাকে গোছা, এর জন্য তো একটা বউ লাগবে। তাই বলছি, পারলে একটা লাল টুকটুকে সুন্দর বউ ঘরে আনিস। জীবনটাকে এমন ভাবে গোছাবি যাতে সবাই তোকে মেনে চলতে পারে, কারোর কাছে যেন তোকে হাত জড়ো করতে না হয়। তুই খুশি থাকলে আমিও যে শান্তি পাবো। এই দুনিয়ায় কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই, শুধু একটা আফসোস থেকে গেল, তোর বউ হতে পারলাম না, দুজনে মিলে সংসার করতে পারলাম না। আমার যে খুব শখ ছিল তোর সাথে সংসার করার। পরকালে যদি কাউকে যাওয়ার অনুমতি দেওয়া হয়, আমি তোকেই চাইবো। আমার পুরো প্রার্থনা জুড়ে শুধু তুই থাকবি। আর হ্যাঁ, আমি তোকে ছেড়ে যাচ্ছি বলে আবার আমার উপর অভিমান করিস না। আমি চাই না আমার উপর তোর কোনো অভিমান থাকুক। আমি চাই সবসময় যেন আমার উপর তোর একটুখানি ভালোবাসা থাকে। আমি কি করতাম বল? আজ এটা করা ছাড়ার কোনো উপায় ছিল না। আমি এটা না করলে অন্য কারোর সাথে বিয়ে হয়ে যেত, যেটা আমি কখনো সহ্য করতে পারতাম না। বিয়েটা হলেও আমি মরে যেতাম। তার চেয়ে ভালো রাদিলের আলো হয়ে চলে যাচ্ছি। এর চেয়ে খুশির আর কি হতে পারে বল? তুই আমাকে কথা দে, তুই কখনো আমার পথ অবলম্বন করবি না। তুই বাঁচবি, বুক ফুলিয়ে চলবি, কেউ যেন কখনো তোকে কটাক্ষ করতে না পারে। আমার জন্য তুই অনেক দূরে যাবি। আমার সমস্ত ছোট ছোট শখগুলো তুই পূরণ করবি। আমি বেঁচে না থাকলেও আমার নামটা যেন বেঁচে থাকে তোর মাধ্যমে। হাতে বেশি সময় নেই রে। ইরা, আরু, আরমানকে বলিস, ওদেরও আমি অনেক ভালোবেসেছি। সব সময় ওদের সাথে থাকবি, আর আব্বুর সাথে খারাপ বিহেভ করিস না রে। যতই হোক, বাবা ছিল আমার মৃত্যুতে তাদের কারো কোনো হাত নেই। আমার আয়ু এই পর্যন্ত ছিল, কখনো নিজেকে একা মনে করবি না। আমি সব সময় তোর সাথে আছি, তুই শুধু অনুভব করবি। তোর সাথে তোর আলো রানী সব সময় আছে। ভালোবাসি রে রাধে, অনেক অনেক ভালোবাসি জান। ইতি, তোর আলো রানী। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।